এবার যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। পারিবারিক কোটা কমানোর পরিকল্পনায় দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার। আহ্বানে সাড়া দিয়ে উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে পিয়ংইয়ং, আশাবাদ সেউলের। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও দুর্নীতি মামলার শুনানি শুরু। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সরকার পক্ষ। এবং ভারতে চলছে 14তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ক্ষমতাসীন জোটের এনডিএ জোটের প্রার্থী রামনাথের জয়ের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী একের পর এক পদক্ষেপের মধ্যেই এবার বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের গ্রীষ্মকালীন অধিবেশনে সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ বৈধ অভিবাসীদের প্রবেশের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী বাঙালিরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর তথ্য, টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে প্রতি বছর পারিবারিক কোটায় বিভিন্ন দেশের 10 লাখ নাগরিক প্রবেশ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের 6 মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অভিবাসী বিরোধী বিভিন্ন পদক্ষেপে সেই সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানা গেছে। এর মধ্যেই দেশটিতে বৈধভাবে ভ্রমণের অপেক্ষায় থাকা অভিবাসন প্রত্যাশীদের জন্য নেমে আসছে নতুন খড়ক। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, অভিবাসী বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে বৈধ অভিবাসী কোটা হ্রাসেও আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ে কাজ করছেন যে রিপাবলিকান সিনেটররা, সেই টম কটন ও ডেভিড পার্দু জানিয়েছেন, রেইজ অ্যাক্ট নামের বিলটি এরই মধ্যে তৈরি করা সম্পন্ন হয়েছে। আমেরিকান শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিতে ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করার কথাও জানান তারা। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা সংক্রান্ত বিলটি পাশ হলে প্রতি বছর দেশটিতে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা 10 লাখ থেকে অর্ধেক কমে 5 লাখে দাঁড়ানোর আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা বর্তমানে পরিবারের সদস্যদের সেদেশে নেয়ার সুযোগ পেলেও পারিবারিক কোটা হ্রাসের পরিকল্পনায় দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি যারা অ্যাপ্লাই করেছেন পরিবারের জন্য, তাদের জন্য অত্যন্ত ক্ষতি হবে। এটা অনেক পরিবার আশা থেকে বঞ্চিত হবে এবং তারা পিছিয়ে পড়বে। এই ব্যাপারে বাংলাদেশ সরকারের একটু চেষ্টা করা উচিত, যাতে আইনটা কার্যকারী না হয়, অন্তত মানুষের সুবিধার্থে এটা আগের মতো যাতে যারা আসতে পারে। এরই মধ্যে যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করেছেন তাদের ভ্রমণ আটকে গেলে পারিবারিকভাবে ক্ষতির মুখে পড়ার কথা জানান অনেকে। এটা যাতে কমায় না ফেলে, আর আমাদের মানবিক দিকটাও দেখতে হবে, যাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে এসে থাকতে পারে। আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমি এক্সপেক্ট করছি হয়তো আমার ভাই নেক্সট 10 ইয়ার্সের ভিতরে আমেরিকাতে আসবে, হয়তো এটা আর 15 ইয়ার্স হতে পারে। গভর্নমেন্টের নিয়ম মেনেই আমাদের চলতে হবে, এর বাইরে আমরা আসলে কিছু করতে পারবো না, আমাদের ওয়েট করা ছাড়া কিছুই নাই। বর্তমান মার্কিন প্রশাসন করদাতা এবং অধিক উপার্জনকারীদের মধ্যেই অভিবাসন এবং নাগরিকত্ব দান সীমিত রাখতে চায় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে বৈধ অভিবাসীর সংখ্যা হ্রাসের এই বিতর্কিত বিল নিয়ে ডেমোক্র্যাটদের কঠিন বাধার মুখে পড়তে পারেন রিপাবলিকানরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ছেলের সাফাই গেয়ে আবারও মার্কিন গণমাধ্যমের সমালোচনা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ আইনজীবী ও ট্রাম্প জুনিয়রের বৈঠক নিয়ে মিথ্যা এবং অসত্য খবর প্রচার করে বিভিন্ন গণমাধ্যম যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করছে বলে অভিযোগ করেন তিনি। রোববার একাধিক টুইটার বার্তায় কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের আইনজীবী জে সেকালোর কাছে বেশ কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে ওই আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প ওই আলোচনার বিষয়ে কিছু জানতেন না বলে আবারও জানান সেকালে। এরই পরিপ্রেক্ষিতে টুইটারে গণমাধ্যমের সমালোচনা করেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যথাযথ সম্মান ও অভ্যর্থনা না পেলে যুক্তরাজ্য সফর করবেন না তিনি। ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে দেশটির বিভিন্ন মহলে মতপার্থক্য দেখা দেয় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামী 21 জুলাই দ্বিপক্ষীয়
বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিয়ংইয়াংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে 2 সপ্তাহ ধরে তীব্র উত্তেজনার পর সোমবার এই প্রস্তাব দিল সিউল। দক্ষিণ কোরীয় পুনরেত্রীকরণ মন্ত্রী চো মিয়ং গিয়ন এক সংবাদ সম্মেলনে দুদেশের সামরিক পর্যায়ের বৈঠকের আয়োজনের কথা জানান। উত্তর কোরিয়ার ধ্বংস নয়, বরং কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনাই দক্ষিণ কোরিয়ার মূল লক্ষ্য বলেও জানান তিনি। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে উত্তর কোরিয়াকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সিউল। এর কিছুক্ষণ পরে আগামী শুক্রবার সিউলে পিয়ংইয়ং দ্বিপক্ষীয় আলোচনার অনুষ্ঠানের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর। আমরা উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে দুদেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছি। পানমুনজমে আগামী 21শে জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি উত্তর কোরিয়া আমাদের আহ্বানে সাড়া দিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখবে। পানামা পেপারসে ফাঁস হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি পুনরায় শুরু করেছে দেশটির সুপ্রিম কোর্ট। মামলা চালুর জন্য যৌথ তদন্ত দল জেআইটির সুপারিশের পরেই সোমবার সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নেন। এদিন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশরাক দার এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পারিবারিক আইনজীবী সুপ্রিম কোর্টে আলাদা দুটি পিটিশন দাখিল করেন। প্রায় 2 মাস পর আবারও বিচারপতি এজাজ আফজাল খান, বিচারপতি শেখ আজমত এবং বিচারপতি ইজহারুল হাসানের বেঞ্চে মামলার শুনানি শুরু হলো। সুপ্রিম কোর্টে আবেদনের আগে নওয়াজ শরীফের পরিবার এবং অর্থমন্ত্রী যৌথ তদন্ত দলের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। জেআইটির প্রতিবেদনে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক নওয়াজ শরীফ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। নতুন করে মামলার শুনানি শুরু হওয়ায় নওয়াজ শরীফের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতে চলছে 14তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ, লোকসভা এবং উচ্চকক্ষ, রাজ্যসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দিয়ে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। স্থানীয় সময় সকাল 10টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারে নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী হলেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর প্রার্থী রামনাথ কোবিন্দ ও প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি এর প্রার্থী মীরা কুমার। তবে রামনাথ সহজেই জয় পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এবারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী দুজনই দলিত সম্প্রদায়ের। রামনাথ কোবিন্দ বিহারের রাজ্যপাল হিসাবে এবং মীরা কুমার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করছেন। সব হিসেব নিকেশ শেষে আগামী 20 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশ করা হবে। 24 জুলাই বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ক্ষমতা ছাড়ার পরদিন 25 জুলাই শপথ গ্রহণ করবেন ভারতের নতুন রাষ্ট্রপতি। ভারতে গো রক্ষার নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যগুলোর সরকারকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন সহিংসতা বন্ধে দেশের সব স্থানে অভিযান চালানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। রোববার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে মোদী বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। গরু সংক্রান্ত বিভিন্ন সহিংসতা বন্ধের দায়িত্ব রাজ্য সরকারগুলোর। মোদী বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক ফায়দা আদায়ে সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা করছে। গো রক্ষার নামে যারা মানুষ হত্যা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত সপ্তাহে ভারতে গরু বেচা কেনা ও জবাইয়ের উপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেন দেশটির সর্বোচ্চ আদালত। অভিযোগ রয়েছে, গো রক্ষার নামে অনেকেই ব্যক্তিগত শত্রুতার জেরে সহিংসতা চালাচ্ছে। ভারতে 2010 সাল থেকে গরু সংক্রান্ত সহিংসতায় অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কাতারের যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকিং এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত জড়িত দাবি এফবিআই এর। দোহার উপর আন্তর্জাতিক নজরদারি বাড়ানোর পাল্টা আহ্বান জানালো ইউএই। 2 দিন বন্ধ রাখার পর আল আকসা মসজিদ খুলে দেওয়া হলেও মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েলি সরকার। নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও হয়রানির প্রতিবাদে মসজিদটির ভেতরে নামাজ আদায় বন্ধ রেখেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি নিরাপত্তায় ফ্রান্স শর্তহীন সমর্থন দিয়ে গেলেও মধ্যপ্রাচ্য সংকটের দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের লক্ষ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জেরুজালেমে ফিলিস্তিনিদের গুলিতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হওয়ার জেরে আল আকসা মসজিদ শুক্রবার বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। 2 দিন বন্ধ রাখার পর গেল রোববার মসজিদটি খুলে দেওয়া হলেও মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে নিরাপত্তা বাহিনী। দরজার সামনে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। প্রত্যেক মুসল্লির শরীর তল্লাশির পরই কেবল অনুমতি দেওয়া হচ্ছে ভেতরে প্রবেশের।
ইসরায়েলি কর্তৃপক্ষের এই কড়াকড়ি আরোপের কঠোর সমালোচনা করেছেন আল আকসা মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা। নিরাপত্তা বাহিনীর তল্লাশির প্রতিবাদে সোমবার মসজিদের ভেতরে প্রবেশ না করে বাইরে নামাজ আদায় করে ফিলিস্তিনি মুসল্লিরা। আমরা মুসলমান হিসাবে আল আকসা মসজিদে যাওয়ার অধিকার রাখি। আল আকসা মসজিদ আমাদের বিশ্বাসের জায়গা, এটা অন্য কারোর জন্য নয়, শুধুই মুসলমানদের জন্য। মসজিদ বন্ধ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে অপরাধ করেছেন তা ক্ষমার অযোগ্য। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে আসছে। আল আকসা মসজিদে মুসলমানদের প্রবেশ বন্ধে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই দিন ফ্রান্স সফরে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত 1942 সালে ন্যাৎসি অধিকৃত ফ্রান্সে ইহুদিদের গণগ্রেপ্তারের স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়া তার এই সফরের মূল লক্ষ্য হলেও এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট প্রসঙ্গও আলোচিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে থমকে থাকা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবারও শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। অধিকৃত ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলের অব্যাহত বসতি নির্মাণের বিষয়ে ফ্রান্সের বিরোধিতার কথাও উল্লেখ করেন ম্যাক্রো। ফ্রান্স আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃত মানদণ্ডের আওতায় সব কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিতে প্রস্তুত। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে নিশ্চিত ও স্বীকৃত সীমানার মধ্যে বসবাস করতে পারা উচিত। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সহযোগিতার জন্য ফ্রান্স প্রস্তুত রয়েছে। বসতি নির্মাণের ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত, কারণ এ ধরনের কর্মকাণ্ড শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ফ্রান্সকে ইসরায়েলের শক্তিশালী বন্ধু আখ্যায়িত করে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও ইউরোপকে ধ্বংস করতে চায় ইসলামী সন্ত্রাস। এ সময় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর ইচ্ছা প্রকাশ করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা থেকে বিরত থাকেন তিনি। সম্প্রতি ফ্রান্স ও ইসরায়েল একই ধরনের সমস্যার সম্মুখীন। ইসলামী সন্ত্রাস যেমন ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তেমনি ইউরোপেও এ সমস্যা হুমকি হিসেবে দেখা দিয়েছে। আমাদের উচিত তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা, তাহলে সন্ত্রাসীদের মোকাবেলা করা আরো সহজ হবে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় আমাদের ইচ্ছে থাকলেও প্রতিবেশী আরব দেশগুলোর আরো আন্তরিকভাবে এগিয়ে আসা দরকার। বৈঠকে সিরিয়া যুদ্ধ এবং ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন ম্যাক্রো ও নেতানিয়াহু। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে রোববার আল আকসা মসজিদ এলাকায় মুসল্লিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা অন্তত 18 জন আহত হয়েছে। এর আগে জেরুজালেমে আল কুদস এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে একটি প্রস্তাব অনুমোদন দেয় তেল আবিব। ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের দ্বিতীয় পর্বের আলোচনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে। এ পর্বের আলোচনায় ব্রেক্সিট পরবর্তী সময়ে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিক এবং ইউরোপে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের অনিশ্চয়তা দূর করাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস। অন্যদিকে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী লিয়াম ফক্স বলেছেন, ইইউ থেকে বের হয়ে আসার প্রক্রিয়া অবশ্যই একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ব্রেক্সিট এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ঐক্যবদ্ধ ইউরোপ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। গত মাসে প্রথম পর্বের ফলপ্রসূ আলোচনার পর সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইইউ এবং ব্রিটেনের মধ্যে ব্রেক্সিট বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব। আলোচনায় অংশ নিতে রোববার ব্রাসেলসে পৌঁছেই ব্রিটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, এ পর্বের আলোচনায় প্রধান অগ্রাধিকার ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিক এবং ইউরোপে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের ভাগ্য নির্ধারণ। গত পর্বের আলোচনার সফলতার আলোকে তিনি আশা করেন এবারের আলোচনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ব্রিটেনের বেশিরভাগ শীর্ষ মন্ত্রী একমত বলে জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রেক্সিটের পর ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং ব্রিটেনের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে। 5 সপ্তাহ আগেও অন্তর্বর্তী সময়ের বিষয়টি ছিল সম্পূর্ণ নতুন একটি ধারণা, কিন্তু এই মুহূর্তে মন্ত্রিসভার প্রায় সব সদস্যই এ বিষয়ে একমত যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করতে একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রয়োজন। আশা করছি ব্রেক্সিট আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং ব্রিটেনের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে একটি বাস্তবসম্মত চুক্তিতে পৌঁছানো যায় সে চেষ্টা অব্যাহত রাখবে ব্রিটিশ সরকার। তবে অন্তর্বর্তী সময়ের বিষয়ে একমত হলেও ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী বলেছেন, ব্রেক্সিট
প্রক্রিয়া সম্পন্ন করার সময় অনির্দিষ্ট হতে পারবে না। তাছাড়া নিজস্ব বাণিজ্য চুক্তির বিষয়ে আলাদা আলোচনার ক্ষেত্রে ব্রিটেনের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তর্বর্তী সময়ে বলতে কতদিন এবং এতে কি কি শর্ত থাকবে তা নির্দিষ্ট করতে হবে। এই মুহূর্তে আমাদের ইইউ থেকে বের হয়ে যাওয়ার সময়সীমা হচ্ছে 2019 সালের মার্চ। আমি মনে করি এই সময়সীমা বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এ সময়ের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন না হলে আমরা তৃতীয় পক্ষ হিসেবেই আলোচনা চালিয়ে যেতে চাই এবং সেই প্রক্রিয়াও কতদিনের মধ্যে শেষ করতে হবে তার একটি সময়সীমা নির্দিষ্ট করা উচিত। এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ব্রেক্সিট এবং ফ্রান্সের সাম্প্রতিক নির্বাচন ইউরোপ একীভবন সম্পর্কে তার ধারণা অনেক বদলে দিয়েছে। একটি শক্তিশালী ইউরোপের জন্য লড়াই চালিয়ে যাওয়াই তার অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সম্প্রতি রুশ মার্কিন সমঝোতা অনুযায়ী সিরিয়ায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির বিরোধিতা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইরানি সেনাদের অবস্থান এবং দেশটির হস্তক্ষেপ থাকায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। গত সপ্তাহে হামবুর্গে পুতিন ট্রাম্প বৈঠকের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলের যুদ্ধবিরতি কার্যকর হয়। দেশটিতে বিগত 6 বছরের সহিংসতায় 3,30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে প্রায় 1/3 বেসামরিক নাগরিক বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির তথ্য মতে 2011 সালের মার্চের মধ্যবর্তী সময় থেকে এ পর্যন্ত সিরিয়ায় 3,31,765 জন নিহত হয়েছে। সংস্থাটির প্রধান জানান, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা 99,617 জন, যাদের মধ্যে 18,243 জন শিশু ও 11,427 জন নারী রয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে একটি জনবহুল রাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে 2 শিশু সহ 5 জন আহত হয়েছেন। আকস্মিক গাড়ি বোমার বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণের কারণ জানতে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের আফগান সীমান্ত এলাকায় আইএস বিরোধী অভিযান জোরদার করেছে পাক সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে আল জাজিরা জানায়, আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসেছে। জঙ্গিরা যেন কোনো অবস্থাতে পাকিস্তান সীমান্ত পাড়ি দিতে না পারে সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। পাক সেনারা বর্তমানে পাহাড় বেষ্টিত রাজগাল ভ্যালি এবং খাইবার এজেন্সিতে সতর্ক অবস্থানে আছে। সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে বিমান বাহিনীর চৌকস সদস্যরা। পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গিদের অবস্থান সম্পর্কে তদন্ত চালায়। তার ভিত্তিতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান তারা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। সোমবার সকালে আকস্মিক বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এক মোটরসাইকেল আরোহী খাইবার পাখতুনখাওয়ারের গাড়ি পার্কিংয়ে এ হামলা চালায়। এ সময় 2টি যানবাহনে আগুন ধরে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি যানবাহন। নিরাপত্তা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানোর উদ্দেশ্য ছিল বলে ধারণা পুলিশের। এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিনাই উপত্যকায় মিশরের নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে 9 জঙ্গি নিহত হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানায়, জঙ্গিদের বিস্ফোরক বহনকারী 15টি যানবাহনও ধ্বংস করে নিরাপত্তা বাহিনী। অভিযানে দেশটির আইন প্রয়োগকারী বাহিনীর সঙ্গে বিমান বাহিনীও অংশ নেয়। মিশরে প্রবেশ করে দেশটিতে হামলা চালাতে পারে এমন খবরের ভিত্তিতে লিবিয়ার কাছাকাছি পশ্চিম সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। গত সপ্তাহে সিনাই উপত্যকায় আইএসের আত্মঘাতী হামলায় অন্তত 26 সেনা নিহত হয়েছে। মিশরের নীল দ্বীপের বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 56 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল ওয়ার্কা দ্বীপাঞ্চলের অবৈধ স্থাপনা ভাঙতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। আহতদের মধ্যে 37 জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। মে মাস থেকে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অবৈধ স্থাপনা বিরোধী তৎপরতা জোরদার করেন। স্থানীয় বাসিন্দা জানান, আল ওয়ার্কা দ্বীপে অন্তত 90,000 মানুষ বসবাস করছেন।
আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম সৌরচালিত ট্রেনের যাত্রা শুরু, মাত্র 2 ঘন্টায় অতিক্রম করতে পারে প্রায় 30 কিলোমিটার দূরত্ব। কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাকিং এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাত জড়িত বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। হ্যাকিং এর ঘটনায় কাতারের আমিরের বরাত দিয়ে ওই সময় ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগে দোহার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি আরব দেশ। চলমান এই সংকটের মধ্যেই এবার কাতারের উপর আন্তর্জাতিক নজরদারির আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সবশেষ আরব অঞ্চলে ব্যস্ত সময় পার করছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাইভস লাদ্রিয়ান। কাতার, সৌদি আরব, কুয়েত সফরের পর রোববার আরব আমিরাতে আসেন তিনি। পরে সমাধানের উপায় খুঁজে বের করতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। সংকট সমাধানে সংশ্লিষ্ট উভয় পক্ষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানালেও সৌদি জোটের পক্ষ থেকে সাড়া মেলেনি। চলমান এই উত্তেজনার মধ্যেই কাতারের ওপর আন্তর্জাতিক নজরদারির আহ্বান জানালো সংযুক্ত আরব আমিরাত। দোহার ওপর আরোপিত অবরোধ কাজে দিচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস বলেন, সন্ত্রাসবাদী অর্থায়ন বন্ধে কাতারের ওপর আন্তর্জাতিক নজরদারি প্রয়োজন। এদিকে গেল মে মাসে কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাকিং এর ঘটনায় প্রথম দিকে রাশিয়াকে দায়ী করা হলেও এতে সংযুক্ত আরব আমিরাত জড়িত বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্ধৃতি দিয়ে গত মে মাসে হামাস ও ইরানের ইসলামিক শক্তির প্রশংসা করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছিল। ওই খবর প্রকাশের জেরেই গেল 5 জুন সন্ত্রাসবাদী অর্থায়নের অভিযোগ এনে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। পরে সম্পর্ক পুনর্গঠনে কাতারকে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করে দেয়া, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন সহ 13টি শর্ত দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে দোহা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হুসেইন ফেরদুনকে অর্থ আত্মসাতের অভিযোগে কারাগারে পাঠিয়েছে দেশটির বিচার বিভাগ। ইরানের সরকারি পরিদর্শন সংস্থার প্রধান নাসের সিরাজ গত বছর ফেরিদুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেন। ফেরিদুনের বিরুদ্ধে এর আগেও রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তবে রুহানির সমর্থকদের দাবি, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে আটক করা হয়েছে। ফেরিদুন প্রেসিডেন্ট রুহানির উপদেষ্টা ও কূটনীতিক হিসেবে কাজ করতেন। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও তার অনুমোদনের প্রয়োজন হতো। 2015 সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গেও বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। ইরানে আটক মার্কিন নাগরিকদের ছেড়ে দেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরানে ভ্রমণে হোয়াইট হাউসের সবশেষ সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় বিনা কারণে মার্কিন নাগরিকদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রোববার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হুমকির অভিযোগ এনে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিও ওয়াংকে 10 বছরের কারাদণ্ড দেয় ইরান। এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আটক মার্কিন নাগরিকদের অতি সত্বর মুক্তি দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয়। এদিকে অনুপ্রবেশের দায়ে দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে জিও ওয়াং। ইরানের প্রধান প্রসিকিউটর জানান, দেশটির কারাগারে অন্তত 70 জন বিদেশি গুপ্তচর বৃত্তির অপরাধে সাজা ভোগ করছে, যাদের বেশিরভাগই ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী। নিজেদের তৈরি চালকবিহীন সবচেয়ে বড় সামরিক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে চীন। চাইহং 5 নামের এই ড্রোনটি এখন বিক্রির জন্য আন্তর্জাতিক বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রোববার পরীক্ষা চালানোর 21 মিটার লম্বা ওই চালকবিহীন বিমানটি 1 টন ওজনের জিনিস বহনে সক্ষম। এছাড়া একটানা 60 ঘন্টা চলার পাশাপাশি 10,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে ড্রোনটি। পরীক্ষা চালানো বিমানটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি যে কোনো দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণ সরবরাহ করা যাবে। এছাড়া ড্রোনটি যে কোনো লক্ষ্যবস্তুতে খুব দ্রুত আঘাত হানতে সক্ষম বলেও জানানো হয়। It is a semi-stealthy drone roughly the size of the ভেনেজুয়েলায় বিরোধী দল আয়োজিত প্রতীকী গণভোটে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছে। মারাত্মকভাবে আহত হয়েছে আরও 4 জন। সংবিধান পরিবর্তনের লক্ষ্যে পরিষদ গঠনের জন্য সরকারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া 30 জুলাই নির্বাচনের উপর জনমত যাচাইয়ের লক্ষ্যে এই গণভোটের
আয়োজন করা হয়। যদিও গণভোটকে মূল্যহীন আখ্যা দিয়ে পরিষদ গঠন করে সংবিধান পরিবর্তনের মাধ্যমেই কেবল সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তবে বিরোধীরা বলছেন সরকারের উচিত গণতন্ত্র, উন্নয়ন এবং সংবিধান সমুন্নত রাখার স্বার্থে জনগণের রায় মেনে নেয়া। ভেনেজুয়েলায় চলমান আন্দোলনের মধ্যে রোববার বিরোধী দলের আয়োজনে সরকার ঘোষিত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতীকী গণভোট অনুষ্ঠিত হয়েছে। সরকার এই গণভোটকে স্বীকৃতি না দিলেও জনগণের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। গণভোটে 2000 ভোট কেন্দ্রে 70 লাখেরও বেশি ভোটার ভোট দেন। সরকারকে বলতে চাই, আমরা তাদের সঙ্গে নেই। আমরা নির্বাচন চাই, রাজনৈতিক বন্দিশালা থেকে মুক্তি চাই। এ সরকার বিদায় না নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ভেনেজুয়েলা ছাড়াও যুক্তরাষ্ট্র, কলম্বিয়া সহ বিশ্বের 80টি রাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকরা এই গণভোটে অংশ নেন। তারা সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেন। আমি ভালো কিছু আশা করছি। এই গণভোট প্রতীকী হলেও মূল লক্ষ্য মাদুরোর সংবিধান পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দেয়া। আমাদের মতামত জানিয়ে দিয়েছি। আমরা এই বিচারহীনতার অবসান চাই। গণভোটে জনগণের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বিরোধী দলের নেতারা। ভোটদান শেষে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি সরকারকে বাস্তবতা স্বীকার করে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দেন। সরকার বলছে কোনো অভাব নেই, চাকরি আছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। অথচ আজকে যা কিছু ঘটছে সরকার তার সবই অস্বীকার করছে। সরকারকে বাস্তবতা বুঝতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের উচিত জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ শুরু করা। গণভোটের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে তারা শান্তিপ্রিয়, গণতান্ত্রিক এবং সাংবিধানিক। এ গণভোটের মাধ্যমে সরকারের প্রতারণাপূর্ণ সংবিধান সংশোধনের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন তারা। সংবিধান পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন বলে বিরোধীরা অভিযোগ করলেও নিকোলা মাদুরো বলেছেন সরকার একটি নতুন সংবিধান চাইছে, যার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সমাধান সম্ভব। এদিকে রোববার গণভোট চলাকালে বন্দুকধারীর গুলিতে এক নারী ভোটার নিহত হয়েছেন। বিরোধীদের অভিযোগ সরকারপন্থীরা এর সঙ্গে জড়িত। গত কয়েক মাস ধরেই প্রতিদিনই ভেনেজুয়েলায় বিক্ষোভ হচ্ছে। এ পর্যন্ত সরকার বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন শতাধিক সাধারণ মানুষ, আহত হয়েছেন প্রায় 1400 মানুষ। আফরিন জেরিন, সময় সংবাদ। পুলিশের কাছে সাহায্য চেয়ে উল্টো পুলিশের গুলিতেই প্রাণ গেল অস্ট্রেলীয় এক নারীর। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। অস্ট্রেলীয় নারী হত্যার প্রতিবাদে মিনেসোটার পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শতাধিক মানুষ। হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকারীর শাস্তির দাবিতে তারা এই বিক্ষোভ করে। শনিবার রাতে জরুরি ভিত্তিতে সাহায্যের জন্য ওই নারী পুলিশকে ফোন করে, কিন্তু পরে তাকেই কেন গুলি করে হত্যা করা হলো তা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও তাতে কোনো ভিডিও রেকর্ড হয়নি বলেও জানানো হয়। 40 বছর বয়সী ওই নারী তার বন্ধুর সঙ্গে ওই বাড়িতে থাকতেন। আফ্রিকার দেশ কঙ্গোর কাসাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় 27 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 54 জন। নৌকাটি বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইলবো শহরের উদ্দেশ্যে দিবায়া শহর ছেড়ে যায়। রোববার সকালের দিকে নৌকাটি ভারসাম্য হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এরপর ব্যাপক তল্লাশি চালানো হলেও কারো সন্ধান না মেলায় নিখোঁজদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। হতাহতদের বেশিরভাগ শিক্ষার্থী এবং ছুটি কাটাতে কাসাই নদীতে ভ্রমণে বেরিয়েছিল। ত্রুটিপূর্ণ নৌকার ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ যাত্রী বহন, সেই সঙ্গে নৌকার মাঝি মাতাল থাকায় নৌকাটি ডুবে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কঙ্গো এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ক্ষেত্রে নদী পথ ব্যবহার করা হলেও যাত্রীদের নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না। প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সরকারি হিসেবে প্রতিদিন দেশে আসছে অন্তত 10 প্রবাসী শ্রমিকের মরদেহ। সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কারণ জানা যায় না। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ কর্মপরিবেশ, আর্থিক ঋণ, খাদ্যাভ্যাস সহ মানসিক চাপই মৃত্যুর কারণ। কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি কাজের শর্ত সম্পর্কে কর্মীকে আগেই অবহিত করার তাগিদ দিয়েছেন তারা। প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। দেশের 3টি বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 8 থেকে
10 জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে আসে। সরকারি পরিসংখ্যান মতে 2005 সালে 691টি মরদেহ দেশে আসলেও 2009 সালে এই সংখ্যা দ্বিগুণ এবং বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় 5 গুণ। আর গত এক যুগে প্রবাসী কর্মীর মরদেহ আসার সংখ্যা দাঁড়িয়েছে 31,467তে। বিশেষজ্ঞদের মতে প্রবাসী মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের প্রায় 5,000-এর মতো মানুষ কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার মৃত্যুবরণ করছিল ডেস্টিনেশন কান্ট্রিতে। দেখা যাচ্ছে 1/3 ডেড বডি কিন্তু আসে না। এসব হতভাগ্য শ্রমিকের মরদেহের সাথে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন ঋণের বোঝা, বিরূপ কর্মপরিবেশ আর মানসিক চাপেই মৃত্যু ঘটছে এই প্রবাসী বাংলাদেশিদের। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা আসছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। আমাদের গবেষণায় একজন মৃত নারী অভিবাসী কর্মীর মায়ের বক্তব্যকে যদি কোট করি, তাহলে সে বলেছে যে আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগেও আমার সাথে কথা হয়েছে এবং সে কখনোই বলে নাই আমাকে যে আমি অসুস্থ। সুতরাং একজন মা কিন্তু এটাকে ডাউট করছে যে তার মেয়েটা আসলে এই রোগে হয়তো মারা যায় নাই। এটাকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলে রাষ্ট্রের কিছু করণীয় নেই, এটা আমরা মনে করি না। বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়া আর অভিবাসন নীতিমালা অনুসারে ব্যক্তিগত নিরাপত্তা ও চাকুরির শর্ত সম্পর্কে কর্মীদের অবহিত হয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কাগজের ভিতরে তার কত ঘন্টা চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভারটাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ জেনেই কর্মীদের চাকুরির ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত। এগুলো দেখেই আমাদের কর্মীরা স্বাক্ষর করেই যায়। এগুলো দেখি আমরা যে ওখানে সেফটি সিকিউরিটির কি মেজারগুলো আছে, ওখানে কি ব্যবস্থা আছে। অভিবাসন নীতিমালা সম্পর্কে প্রবাসী কর্মীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ইরানের পুরস্কারপ্রাপ্ত গণিতবিদ মরিয়ম মির্জা খনির মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। তবে খবরটি গণমাধ্যমে প্রকাশ পায় রোববার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। মরিয়ম দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। 2014 সালের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে তিনি গণিতের নোবেল খ্যাত ফিল্ডস পদক অর্জন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। গত বছর যুক্তরাষ্ট্রের জাতীয় সায়েন্স একাডেমির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বোচ্চ নম্বর পেয়ে 1994 এবং 1995 সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণ মেডেল অর্জন করেন এই প্রথিতযশা নারী। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ, পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি সহ অনেকে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তীব্র স্রোতে সাঁতার কাটার সময় 2 শিশু সহ একই পরিবারের 9 জনের মৃত্যু হয়েছে। শনিবার এই ঘটনার এখনও নিখোঁজ রয়েছে আরও একজন। রোববার স্থানীয় গণমাধ্যম জানায়, জন্মদিন পালনের উদ্দেশ্যে পরিবারের 14 সদস্য মিলে মধ্য অ্যারিজোনার টন্টো জাতীয় বন বিভাগের এ জলপ্রবাহে সাঁতার কাটতে আসে। টানা বর্ষণের কারণে আকস্মিকভাবে পানির স্রোত বেড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে 4 জনকে জীবিত উদ্ধার করে। গত 2 দিন ধরে অভিযান চালিয়ে এ পর্যন্ত 9টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। অব্যাহত ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভারতের গুজরাটে 4 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 6 জন। গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। বন্যার পানিতে সড়ক ও রেলপথ তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। গাছপালা ভেঙে পড়ে 120টিরও বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম ভোগান্তির কবলে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকর্মীরা বন্যা কবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত 2000-এরও বেশি মানুষকে উদ্ধার করেছে। আগামী 2 দিনের মধ্যে ভারী বৃষ্টি কিছুটা কমে পরিস্থিতির উন্নয়ন ঘটবে বলে ধারণা করছে ভারতীয় ভূতত্ত্ব বিভাগ। মৌসুমী বৃষ্টির কারণে বিহার, আসাম, অরুণাচল প্রদেশেও দেখা দিয়েছে বন্যা। ভারতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম সৌরচালিত ট্রেন। শনিবার প্রথম দিনে দিল্লির সরাই রোহিল্লা থেকে হরিয়ানার গড়ি হারসারু জংশন পর্যন্ত 6 কোচের এই ট্রেনটি যাতায়াত করে। প্রায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 2 ঘন্টা। সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তরিত করতে ট্রেনটির ছাদে বসানো হয়েছে 300 ওয়াটের 16টি সৌর প্যানেল, যেগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা
4500 কিলোওয়াট। এই প্যানেল থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ বগিগুলোয় সরবরাহ করা হয়। উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চিত থাকায় এটি রাতেও টানা 72 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সক্ষম। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন প্রতি বগি বাবদ বছরে 1.5 লাখ রুপি সাশ্রয় হবে, তেমনি কার্বন নিঃসরণের দায় থেকে মুক্তি মিলবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। চলতি বছর আরও কয়েকটি সৌরচালিত ট্রেন লাইনে তোলার কথা ভাবছে তারা। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। পারিবারিক কোটা কমানোর পরিকল্পনায় দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার। আহ্বানে সাড়া দিয়ে উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে পিয়ংইয়ং, আশাবাদ সিউলের। পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবারও দুর্নীতির মামলার শুনানি শুরু। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সরকার পক্ষ। এবং ভারতে চলছে 14তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ক্ষমতাসীন নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী রামনাথের জয়ের আভাস। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।